ত্রিপুরার কথা আপনারা শুনলেন, 6 বছরের বিজেপি সরকার 7 বছরে পা দিয়েছে। আপনাদের এলাকা, দক্ষিণ জেলা এবং ত্রিপুরার অন্য জায়গায় কাজ হচ্ছে, দক্ষিণ জেলায় হচ্ছে না, দক্ষিণ জেলায় হচ্ছে কিন্তু আপনাদের এলাকায় হচ্ছে না। ঘটনা তো এরকম না। জল বলুন, বিদ্যুৎ বলুন, সেচ বলুন, স্কুলের মাস্টারমশাই বলুন, কলেজের অধ্যাপক বলুন, হাসপাতালের ডাক্তার বলুন, ঔষধ বলুন, রেশনের বিভিন্ন সামগ্রী যথাসময়ে পাওয়ার প্রশ্ন বলুন, রেগার কাজ বলুন, উন্নয়ন দপ্তরের কাজ বলুন, কোনো কিছুই তো হচ্ছে না। এগুলোই বলবার চেষ্টা করেছে। এর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করলে পর বিরোধীদের, বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে চিহ্নিত করে প্রথম থেকে আক্রমণ সংগঠিত করছে। এরা কৌশল পরিবর্তন করেছে। আমাদের প্রায় 24 জন কমরেডকে খুন করেছে বিজেপি শাসনে, বিজেপির দুর্বৃত্তদের হাতে। একটা খুনেরও কিনারা হয়নি, একটা দোষী খুনি গ্রেপ্তার হয়নি। পুলিশ মৃতদেহ গাছের ডাল থেকে দড়ি কেটে নামিয়েছে, পা মাটিতে লেগে আছে। আসলে পিটিয়ে খুন করে ফাঁসিতে আত্মহত্যা করেছে, এই মিথ্যা একটা তথ্য উপস্থিত করবার জন্য বিজেপির দুর্বৃত্তরা জায়গায় জায়গায় এরকম ঘটনা সংঘটিত করেছে। কিন্তু এখন পর্যন্ত একটা খুনেরও কিনারা হয়নি। তো বুঝতে পারছে যে খুনের সংখ্যা যদি বাড়ে, দেশে যদি এটা প্রচার হয়, মুখে কালি লেগে যাবে। তাই কৌশল পরিবর্তন করে, সরাসরি জীবন হরণ না করে, এরা বেঁচে বর্তে থাকবার জন্যে, যে আয় উপার্জনের উপর নির্ভর করে পরিবার প্রতিপালনের চেষ্টা সাধারণ মানুষ করছেন, উপজাতি অনুপজাতি নির্বিশেষে ত্রিপুরার মানুষ, তার উপর আক্রমণ সংগঠিত করছে। বাড়িতে পুকুর থাকলে বীজ ঢেলে দিচ্ছে, রাবার বাগান কেটে ফেলছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। মাঠের ফসল পেকেছে, কেটে তুলে আনতে দিচ্ছে না, তুলে আনলেও নিজের যা প্রয়োজন রেখে বাকিটা বাজারে বিক্রি করতে নেবেন, বাজারে নিয়ে যেতে দিচ্ছে না। ছোট চাপান বিস্কিট বিক্রি করার দোকান আছে, মাঠে কৃষিকাজও করেন, পুকুরে মাছের চাষও করেন, হাঁস মুরগিও পালন করেন, আবার দিনে 3-4-5 ঘন্টা ছোট্ট দোকানটা চালান। এই দোকানটা বন্ধ করে দিচ্ছে, খোলা যাবে না। অটো রিক্সা আছে, রিক্সা আছে, এখন যন্ত্রের রিক্সা চলে। এই এলাকায় চলে কিনা আমি জানি না, আগরতলায় চলে। রিক্সা উঠে যাচ্ছে, কিন্তু এগুলো যাদের আছে এগুলো চলতে দিচ্ছে না। ছোট গাড়ি, জিপ, ট্যাক্সি, এগুলো বের করতে দিচ্ছে না। কারণটা কি? বামফ্রন্ট করেছো, সিপিআইএম করেছো, এখনো করছো। আমাদের সঙ্গে আসতে হবে, পতাকা হাতে তুলে নিতে হবে, মিছিল করতে হবে, যোগদান করতে হবে। না করলে এই চলছে, চলবে। তার অর্থ হচ্ছে প্রাণে সরাসরি না মেরে, যে ঘটনার কথা আমি বললাম, পরোক্ষে এই আক্রমণ যদি চলতে থাকে তাহলে এটা তো প্রাণের মৃত্যুর শামিল। এবং এই ত্রিপুরা রাজ্যে এই জিনিসটা বিজেপি এখন চালাবার চেষ্টা করছে। তো এই বিজেপির হাত থেকে ত্রিপুরাকে মুক্ত করতে চান আপনারা। ত্রিপুরা আজকে যে পরিস্থিতি চলছে, কাজ নাই, রোজগার নাই, চাকরি নাই,
ক্রয় করবার ক্ষমতা নাই। এটা সারা দেশে কৃষক ফসলের ন্যূনতম ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষিকাজের জন্য তো সরকার সাহায্য করছেই না, ধার দেনা করে, জায়গা বন্ধক রেখে, স্ত্রীর সোনা দানা বন্ধক রেখে ফসল ফলিয়ে যখন বাজারে বিক্রি করতে যাচ্ছে, উৎপাদনের যা খরচ সে দামই হাতে আসছে না ফসল বিক্রি করে। বাঁচবেন কি করে? এটার জন্য লড়াই হচ্ছে। কলে কারখানায় শ্রমিকরা আন্দোলন করার, ধর্মঘট করার, দর কষাকষি করার, দাবি করার, মজুরি বাড়াবার কথা বলবার যে অধিকার এতদিন ভোগ করছিল, বিজেপি সরকার দিল্লিতে বসার পর ধীরে ধীরে এই অধিকারগুলো সমস্ত হরণ করে নিয়েছে। আমাদের ত্রিপুরাতে এগুলি নাই। একদল, অন্য কোনো দল টল চলবে না। এখন ভোট বলে একটা দুটো মিটিং এখানে সেখানে করতে দিচ্ছে। আমি আপনাদের বলছি, সব জায়গায় দিচ্ছে ঘটনা তা না। আজকেই শান্তির বাজারে মিটিং করতে দেয়নি, যার সমর্থনে এই মিটিং হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আশিস সাহা, তার উপস্থিতিতে মিটিং হবে। সেই জায়গায় শান্তির বাজারে বিজেপি মিটিং করতে দেয়নি। পুলিশ, ইলেকশন কমিশন এদের মিটিংয়ের পারমিশন দিয়েও যথাসময়ে তারা যখন উপস্থিত হলেন, সেই মিটিং তারা করতে পারলেন না এদের সবার চোখের সামনে। তো বুঝতে পারছেন, এটা কথার কথা না। গতকাল ঋষমুখে পূর্ব আসনের প্রার্থী সিপিআইএম এর রাজেন্দ্র রিয়াং, আমাদের পার্টির সেক্রেটারি জিতেন চৌধুরী সহ যখন সে ঋষমুখ এলাকায় যাচ্ছেন, বিজেপি বাজার বন্ধ রেখে দোকানদারদের বলছে দরজা জানালা বন্ধ করে বাড়িতে যাও, বাজারে জিনিসপত্র নিয়ে বসা যাবে না, গুটিয়ে মাথায় নিয়ে বাড়িতে চলে যাও। চায়ের দোকান, মিষ্টির দোকান বন্ধ। একজন সেলুন দোকানে চুল কাটছিল, আমি শুনছিলাম পার্টি বিষয়ে বসে দুপুরবেলা, সেখানে বন যারা ডেকেছেন তারা এসে সেলুনের মালিককে বলছে বন্ধ করো, আর যার চুল অর্ধেক কাটা হয়েছে তাকে বলছে এখন বাড়ি যাও। বন্ধ উঠলে পরে সন্ধ্যার পরে যখন কমিউনিস্টরা চলে যাবে তখন এসে বাকি চুলটা কাটিয়ে যাব। তো বুঝতে পারছেন, এগুলি গল্প না, ঘটনা। এই জিনিস ত্রিপুরায় চলছে। ভারতবর্ষ যেখানেই বিজেপি সরকারে আছে এই জিনিস চালাবার চেষ্টা করছে। ত্রিপুরায় এই সন্ত্রাসটা যত ব্যাপক, যত হিংস্র, যত বিভৎস, ততটা হয়তো সব জায়গায় এরকম না, কিন্তু এখানে এটা একটা বিভৎস চেহারা নিয়েছে। তো এখন কি দেখা যাচ্ছে? শ্রমিক ছাঁটাই হয়ে যাচ্ছে, অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছে। বেকার গত 50 বছরে ভারতবর্ষে গড়ে প্রতি বছর যে সংখ্যায় বেকার বাড়ত, এই 10 বছরের সরকার আসার পর এই 50 বছরের যে রেকর্ড সমস্ত ম্লান করে দিয়েছে। অনেক বেশি বেকার, বাড়ছে বাড়ছে বাড়ছে, নিয়মিত কোনো চাকরি নেই। শিক্ষা জন্মগত অধিকার। ভারতবর্ষে ক্লাস 8, 9 পর্যন্ত সরকারের সহযোগিতায় পড়ার সুযোগ ছিল। ত্রিপুরায় বামফ্রন্ট সরকার কলেজ অবধি চালু করেছিল বিনা পয়সায় পড়া। এখন বিজেপি সরকার এসে 2020 সালে নতুন শিক্ষানীতি তৈরি করে এমন ব্যবস্থা করেছে যাতে কলেজে, বিশ্ববিদ্যালয়ে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উপজাতি, বাঙালি নির্বিশেষে, তফসিলি, সংখ্যালঘু নির্বিশেষে তাদের ছেলেমেয়েরা পড়তে পারবে না, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, আইএস, আইপিএস, আইএফএস, বড় বড় অফিসার, আমলা, এগুলি হতে গেলে পরে তো কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। ওখানে যদি ভর্তি হতে না পারে তাহলে কি করে হবে? পড়তে পারবে না। এই যে নতুন নীতি, তার মূল কথা হচ্ছে বড় লোক, যার টাকা আছে, পয়সা আছে, তাদের ঘরের ছেলেমেয়েরাই পড়তে পারবে। কি ব্যাপার? স্বাস্থ্য হাসপাতাল সরকার এখন আর তৈরি করছে না। ডাক্তার পাস করে বসে আছে, চাকরি নাই, নার্স নাই, স্বাস্থ্যকর্মী নাই,
হাসপাতালে জীবনদায়ী ওষুধ, সরকারি হাসপাতালের কথা বলছি, আগে যেটা 5টা 6টা 7টা দিত, এগুলো ক্রমে ক্রমে বন্ধ করতে করতে এখন 1টা 2টাতে নিয়ে এসছে। 1টা 2টাও পাওয়া যায় না, ত্রিপুরা 1টা 2টাও পাওয়া যায় না। আমি সারা দেশের কথা বলছি। ওষুধের দাম আকাশ ছোঁয়া। 1 বছর আগে যে ওষুধ আপনি 50 টাকা দিয়ে কিনেছেন, 1 বছর পরে এই ওষুধের দাম 120 টাকা হয়ে যাচ্ছে। যারা এই ওষুধের ব্যবসা করছে, ওষুধ তৈরি করছে, এরা এই সরকারটাকে মানে ঘুষ দিয়ে বগল দাবা করে যেমন খুশি তেমন এই ওষুধের দাম বাড়িয়ে চলেছে। বাঁচবেন কি করে আপনি? ভূমিহীন, ক্ষেত মজুর, মাথা গুঁজবার জায়গা নাই। জমি না থাকলে মাথা গুঁজবার ঘর কি করে তৈরি হবে? এই বিজেপি সরকার দিল্লিতে আসার পর ভূমিহীন ক্ষেত মজুরদের জমি দেওয়া নাই। ফরেস্ট রাইট অ্যাক্টে যেটা পরীক্ষিত বলবার চেষ্টা করেছিল, একটা অংশ বললো, আরেকটা অংশ বলেনি। আমরা লড়াই করে ডক্টর মনমোহন সিং যখন কংগ্রেস দলের পক্ষে প্রধানমন্ত্রী ছিলেন, বামপন্থী 64 জন এমপি চাপ সৃষ্টি করে ফরেস্ট রাইট অ্যাক্ট, বন আইন, বনাধিকার, এই আইনটা পাশ করানো হয়। তাতে কি, বনে যারা বসবাস করেন, যার যে জায়গায় চাষাবাদ করছেন, তারা সেখানে চাষাবাদ করবেন। জন্ম জন্মান্তর বিক্রি করতে পারবেন না। বাবা মারা গেলে ছেলে এটার মালিক হবেন, ছেলে মারা গেলে নাতি এটার মালিক হবেন। যে গাছ গাছালি ফসল ইত্যাদির মালিক তারা হবেন, নিজেরা খাবেন, বাজারে বিক্রি করবেন, কিন্তু জায়গাটা বিক্রি করতে পারবেন না। এই যে আইনটা, এই আইনটা আমরা কিন্তু লড়াই করে আদায় করেছি। এই আইন বিজেপি সরকার বাতিল করে দিয়েছে। বড় বড় পুঁজিপতি, কালোবাজারি, সুদখোর মহাজন, তাদের হাতছাড়া হয়ে গেছিল জঙ্গলের জমি এই নতুন আইনের জন্য। বিজেপির উপর চাপ সৃষ্টি করে এই আইনটা পরিবর্তন করে আবার আগের জায়গায় এই জঙ্গলের জমি, জঙ্গলের জমির তলায় খনি আছে, প্রাকৃতিক সম্পদ আছে, ওটার দিকে লোভ বেশি, এগুলো তাদের হাতছাড়া হয়ে গেছিল। এগুলির মালিকানা পুনরুদ্ধার করার ব্যবস্থা করেছে বিজেপি সরকারের দৌলতে। কিছু ঘটনা ত্রিপুরায় বা এই এলাকায় এই আইনের দৌলতে বামফ্রন্ট সরকারের সময় যে জমি আপনারা পেয়েছিলেন, এগুলি রাখতে পারবেন না, তো হাতছাড়া হয়ে যাবে, হাতছাড়া হতে শুরু হয়েছে। এই যে পরিস্থিতিটা চলছে, তাহলে মানুষ, আপনি যে কোনো ধর্ম বর্ণ সম্প্রদায়ের হন না কেন, নারী পুরুষ নির্বিশেষে বাঁচতে হবে তো। তাহলে পরে আয় উপার্জন চাই, হাতে পয়সা চাই, বাজারে গিয়ে কিনবার ক্ষমতা চাই, বাচ্চাদের লেখাপড়া করার জন্য পয়সা খরচ করার ব্যবস্থা চাই, অসুস্থ হলে পরে ওষুধ কেনার ব্যবস্থা চাই, একটু জায়গা কেনা, মাথার উপর একটা ঘর তোলা, লজ্জা নিবারণের কাপড়, কারণ গাছের ছাল পরে তো এখন বাজারে যাওয়া যায় না, গেলে পরে বলবে পাগল এসছে। সে 1000 বছর আগে মানুষ গাছের ছাল পরে যেত, এখন তো এটা সম্ভব না। কাজে এই পরিস্থিতিতে সারা দেশে দিনে দিনে বিজেপি শাসনে যাদের ধারণা হয়েছিল যে আগের সরকারটা পাল্টে নতুন একটা সরকার, চলো পাল্টাই স্লোগান দিয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, কত কিছু করে দেবে বলেছে, ঘরে ঘরে চাকরি দেবে, বছরে 2 কোটি করে। আমাদের দেশকে ঠকিয়ে বড় বড় ব্যবসায়ীরা যারা টাকা বিদেশে নিয়ে গেছে, অন্য নামে রেখেছে, সেই টাকা ফিরিয়ে এনে আমাদের দেশের নাগরিক প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়ে 15 লক্ষ করে টাকা দিয়ে দেবে। মানুষের তো মাথা খারাপ হয়ে গেছে। বলে কি, এরকম কথা তো এর আগে কোনো নির্বাচনে কোনো দলের নেতা বলেছে শুনিনি। আমাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করবে, কালো টাকা ফিরিয়ে আনবে, আমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবে, এবং টাকা পাওয়ার আগেই, ভোটের আগেই অনেকে হিসেব নিকেশ করতে শুরু করেছেন। 15 লক্ষ পেলে পরে কতটা জায়গায় কতটা জমি, কতটা গাড়ি, কোথায় কি দোকানপাট হবে, আগে থেকে হিসাব। কোথায় আপনার 10 বছর হলো তো 15 পয়সাও জমা পড়েনি। কৃষক আমাদের দেশের জনসংখ্যার সবচেয়ে বড় অংশ, গ্রামে বাস করেন 100 জনের মধ্যে 70-72 জন, এদের মধ্যে 80-85 জন কৃষক। নিজের জমি কম, অন্যের জমিতে কাজ করেন বেশি, প্রান্তিক চাষি, ভাগ চাষি। এখন এদেরকে বলল, এরা আগেও তাদের ফসলের ন্যায্য দাম পেতেন, ঘটনা তা না,
এটা নিয়ে খুব ছিল, বিক্ষোভ ছিল, আন্দোলন চলছে। বলছে এগুলি কিচ্ছু করতে হবে না, আমরা যদি সরকারে যেতে পারি 2.5 গুণ হবে আপনার আয় উপার্জন। এখন যদি আপনার আয় হয় মাসে 100 টাকা, আমাদের ভোট দিয়ে সরকারে পাঠাতে পারলে পরে এটা দেখতে দেখতে 250 টাকা হয়ে যাবে। ভোট দিন না একবার, তো হলো তো, 10 বছরও হয়ে গেল, তো হয়েছে, হয়নি তো। তো এগুলো বললে অনেকক্ষণ সময় চলে যাবে। তো এই জায়গায় যেটা দেখা যাচ্ছে, নতুন কলকারখানা নাই, পুরনো কারখানা বন্ধ হচ্ছে, কর্মরতরা কাজ হারাচ্ছে, কোটি কোটি ছেলে মেয়ে বেকার, কাজ চায়, কাজ পাচ্ছে না, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, বাঙালি, অবাঙালি, এই যে পরিস্থিতি, এগুলি নিয়ে আন্দোলন হচ্ছে। কর্মচারীর বেতন বাড়ছে না, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, বেতন বাড়ছে না, দিয়ে বাড়ছে না, দাবি করছে, সরকার দিচ্ছে না। এই সবাই মিলে যার যার মতো করে আন্দোলন করছে। কোথাও কৃষক আন্দোলন করছে, কোথাও শ্রমিক আন্দোলন করছে, কোথাও শিক্ষক কর্মচারী আন্দোলন করছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে, মায়েরা বোনেরা তাদের মতো করে রাজ্যের রাজ্যে আন্দোলন করছে, যুবকরা রাজ্যের রাজ্যে আন্দোলন করছে, কখনো বিভিন্ন রাজ্যের যুবকদের নিয়ে দিল্লিতে জমায়েত হচ্ছে, পার্লামেন্ট ভবন অভিযান করছে, লড়াই চলছে। এই লড়াই যাতে সংগঠিত হতে না পারে তার জন্য বিজেপি ধর্মের কথা বলে বিভাজন তৈরি করার কৌশল নিয়েছে। ব্রিটিশ যেমন করেছে, স্বাধীনতার আন্দোলন দুর্বল করার জন্য হিন্দু মুসলমান সফল হয়েছে। আমাদের স্বাধীনতা অন্তত আরো 25 বছর আগে আমরা পেতে পারতাম, যেটার জন্য 190 বছর অপেক্ষা করতে হয়েছে। এবং তারপর ভারতবর্ষকে 2 টুকরা করে দিয়ে গেছে, পাকিস্তান, হিন্দুস্তান। আবার পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ হয়েছে, একটা দেশ 3টা ভাগ হয়েছে। যারা ইতিহাসের খবর রাখেন তারা এগুলো জানেন। তাহলে এখন প্রশ্নটা যেটা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, এই যে দেশ, এই দেশের মানুষ যখন এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, এটা যাতে হতে না পারে, এই ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের কথা বলে হিন্দু থেকে মুসলমান, মুসলমান থেকে হিন্দু, খ্রিস্টান থেকে বুদ্ধিস্ট, বুদ্ধিস্টের থেকে খ্রিস্টান, এভাবে ভাগ করার চেষ্টা করছে, যেখানে যেটা করলে সুবিধা হয়। কোনো কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে, ভোটের বাক্সের সুযোগ নিচ্ছে। কিন্তু এটা করেও যখন আন্দোলনকে দমাতে পারছে না, তখন এই আন্দোলনকে ভাঙবার জন্য গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ করছে। দল করার অধিকার, আন্দোলন করার অধিকার, দাবি করার অধিকার, ধর্মঘট করার অধিকার, কারখানা বন্ধ করে দেওয়ার অধিকার, এগুলোর উপর আক্রমণ করছে। তাহলে দেখা যাচ্ছে এই অধিকারগুলোর প্রশ্নে যখন কোর্টে যাচ্ছে, আমরা লড়াই করে এই দাবি আদায় করেছি, আমাদের সংবিধানের মধ্যে এগুলো আমাদের দিয়েছে, এগুলো প্রয়োগ করতে যাচ্ছে, আমাদের উপর আক্রমণ করছে বিজেপি সরকার, তখন তারা সংবিধানেই সংশোধন করে দিচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো এইরকম পরিস্থিতির মধ্যে, এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাকে নষ্ট করে দেওয়ার জন্য, ধর্মনিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দেশের সংবিধান তৈরি হয়েছে, এটার বেদে মূল আক্রমণ করছে, মূল আক্রমণ করার চেষ্টা করছে মুসলমানদের বিরুদ্ধে, তারপর খ্রিস্টানদের বিরুদ্ধে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল এগুলো লক্ষ্য করছিলেন এবং সবাই বুঝতে শুরু করেছিলেন, এই বিজেপিকে যদি এইভাবে চলতে দেওয়া হয়, ভারতবর্ষ বলে রাষ্ট্রটা থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। তাহলে কি করতে হবে? একে তো আর ক্ষমতা আসতে দেওয়া যায় না, একে পরাস্ত করতে হবে, নতুন ধরনের সরকারের টানতে হবে। এটা তো একটা দলের পক্ষে সম্ভব না। বিজেপিকে যারা পছন্দ করে না, এই সর্বনাশে যে পদ্ধতি নিয়ে বিজেপি অগ্রসর চেষ্টা করছে, এটাকে যারা সমর্থন করে না, যারা গণতন্ত্র চায়, যারা ধর্মনিরপেক্ষতার আদর্শ রক্ষা করতে চায়, যারা মানুষের জীবনের যে মূল সমস্যা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো সমাধান যারা চায়, এদের একটা জায়গায় আসতে হবে। এদের প্রত্যেকেরই কিছু না কিছু ভোট আছে, কেউ বেশি, কেউ কম, কেউ মাঝারি। বিজেপি এদের মধ্যে যে ভোটটা, এটা নানা দলে বিভক্ত করে দিয়ে, টুকরো টুকরো করে দিয়ে,
সুযোগ নিয়ে নিজে কম ভোট পেয়েও বেশি আসন হাতের মধ্যে নিয়ে সরকার তৈরি করে ফেলছে। ফলে এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো 26টা 27টা রাজনৈতিক দল তারা একটা জায়গায় এসছেন। বিজেপি থাকবে, আবার সরকারে আসবে। দেশের যে সমস্যা, যে সংকট, সংবিধানের উপর আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ, ধর্মনিরপেক্ষতার উপর আক্রমণ, কাজ, খাদ্য তার উপর আক্রমণ, শিক্ষার উপর আক্রমণ, স্বাস্থ্যের উপর আক্রমণ, কৃষির উপর আক্রমণ, শিল্পের উপর আক্রমণ, এটা চলতে থাকবে। এর থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে কি করতে হবে? একে পরাস্ত করতে হবে। আসুন আমরা সবাই এক জায়গায় যাই। আমাদের মধ্যে যে ভোট ভাগ বন্টন হচ্ছে, এটা ভাগ বন্টন যাতে না হয়। বিজেপির বিরুদ্ধে সব জায়গায় চেষ্টা করব প্রত্যেকটা কেন্দ্রে আমাদের সব দলের একজন প্রার্থী যাতে দাঁড় করানো যায়। এটা যদি করা যায় তাহলে আমাদের যে বিভিন্ন দলের মধ্যে বিজেপি বিরোধী ভোটটা ভাগ হচ্ছে, এটাকে একটা জায়গায় আনা যাবে। আনতে পারলে পর বিজেপির ভোট কমবে, তার বিরুদ্ধে আমরা যারা একজন প্রার্থী দাঁড় করালাম তাদের ভোট বেশি হবে, আমাদের প্রার্থী জিতবে। তাহলে বিজেপি পরাস্ত হবে, সরকার আসতে পারবে না। আমরা আমাদের পছন্দের যে দল যাদের ভোট দিয়ে জেতালাম বিজেপির বিরুদ্ধে নীতিগত অবস্থান নিয়ে, কর্মসূচিগত অবস্থান নিয়ে যারা লড়াই করলেন, তাদের প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে আমরা সরকার তৈরি করে এই যে সমস্যাগুলির কথা বললাম, যেগুলো বিজেপি তৈরি করেছে, এই সমস্যাগুলির সমাধান করা সম্ভব হবে। জিনিসের দাম নিয়ন্ত্রণে আনা যাবে। এটা আনতে গেলে পর কালোবাজারি বন্ধ করতে হবে, বেআইনি মজুতদারি বন্ধ করতে হবে। এটা করবো আমরা। এবং রেশনিং ব্যবস্থায় এখন যে 2-3টা জিনিস দেওয়া হচ্ছে, আরো 6টা-7টা প্রতিদিনের অত্যাবশ্যক সামগ্রী সস্তা দামে, বাজারের চাইতে কম দামে সরকার থেকে ভর্তুকি দিয়ে রেশনের কার্ড যাদের আছে তারা যাতে কিনতে পারে তার ব্যবস্থা করা হবে। তা যদি করা যায় তাহলে বাজারের জিনিসের দাম, ওই জিনিসগুলি যেগুলি রেশনের দোকান থেকে সস্তায় পাবেন, দাম কমবে। এগুলো আমরা যদি সরকার আসতে পারি, বিজেপিকে হটিয়ে পরাস্ত করে, তাহলে এটা করা সম্ভব হবে। বেকার ছেলে মেয়ে তাদের শিক্ষাগত যোগ্যতার নিরিখে তাদের কাজের ব্যবস্থা হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ পদ শূন্য পড়ে আছে, এগুলো পূরণ করছে না। নতুন সরকার যদি আমরা তৈরি করতে পারি তাহলে পরে এই শূন্য পদগুলি পূরণ হবে। প্রতি বছরের শূন্য পদ প্রতি বছরই যাতে পূর্ণ করা যায় তার চেষ্টা হবে। এবং চাকরির ক্ষেত্রে নারী পুরুষ সংরক্ষণ সমানভাবে করার চেষ্টা হবে। এখন কিন্তু সমান নাই, সংরক্ষণই তারা মানছে না। কাজেই এই নতুন সরকার যদি তৈরি করা যায়, 100টা চাকরি 50টা পুরুষ 50টা মহিলা। এবং বেসরকারি সংস্থায় সংরক্ষণ মানে না। এই নতুন সরকার যদি কেন্দ্রে আমরা তৈরি করতে পারি বিজেপিকে হটিয়ে, তাহলে এই বেসরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, সেখানেও এই সংরক্ষণ ব্যবস্থা চালু হবে। তাহলে বেকার সমস্যার সুরাহা হবে। রেগার কাজ 200 দিনের কাজ হবে। রেগার আদলে শহরে শহরে, ত্রিপুরায় যেমন 12 হয়েছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তাদের যে শহরগুলি, সেখানেও এরকম কর্মসূচি চালু হবে। রেগা যেরকম মজুরি, শহরে কাজ যারা করছেন তাদেরও মজুরি এরকম হবে, তাদের হাতে পয়সা যাবে। সরকারের যে উন্নয়নমূলক দপ্তর, বিদ্যুৎ, সেচ, কৃষি, গ্রাম উন্নয়ন, এই যে দপ্তরগুলো, শিক্ষা, স্বাস্থ্য, এদের হাতে টাকা দেওয়া হবে। এদের উন্নয়নের কাজ, বাড়ি ঘর, রাস্তাঘাট, জল কল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, এগুলোর যে কাজ হবে, উন্নয়ন হবে। এতে লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের গ্রামের লোক কাজ পাবে, তাদের হাতে পয়সা যাবে, তারা বাজারে যাবে, চাহিদা বাড়বে, উৎপাদন বাড়বে, কলকারখানা খুলবে। এগুলো চালাবার জন্য লেখাপড়া যারা কম করেছেন সেখানে তারা কাজ পাবেন, তাদের হাতে পয়সা যাবে, তারা সবাই মিলে বাজারে যাবেন, দোকানের চেহারা পাল্টে যাবে। এখন সারাদিন বসে থাকেন, 100 টাকা বিক্রি হয় না, তখন দিনে 1000 টাকা, 2000, 2500 টাকা, তার সাথে বেশি টাকা বিক্রি হবে। আপনার মুখে হাসি ফুটবে যে সোনা দানা বন্ধক দিয়ে মহাজনের কাছ থেকে অর্ধেক নগদ অর্ধেক বাকিতে এনেছেন, ভবিষ্যৎ দিনে এগুলি পরিশোধ করে আর বাকিতে আনতে হবে না, নগদেই আনতে পারবেন। এরকম একটা পরিমণ্ডল, অর্থনৈতিক অবস্থা তৈরি করা সম্ভব হবে। শিক্ষা কলেজ পর্যন্ত জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ছেলেরা মেয়েরা পড়বে, সরকার সাহায্য করবে, তার মেধায় যদি কোনো হয়, কোনো অসুবিধা নাই। স্বাস্থ্য
সরকারিভাবে নতুন নতুন হাসপাতাল তৈরি হবে, পুরনো হাসপাতালগুলিকে আরো উন্নত করা হবে। ডাক্তার কম আছে, ডাক্তার নিয়োগ হবে। নার্স কম আছে, নিয়োগ হবে। স্বাস্থ্যকর্মী কম আছে, নিয়োগ হবে। ঔষধ 20টা 25টা লাগে, ঠিক আছে, এখন তো একটাও দেওয়া হচ্ছে না, সব বন্ধ। অন্তত 5টা 7টা 10টা জীবনদায়ী গুরুত্বপূর্ণ ঔষধ সরকার থেকে সরকারি হাসপাতালে দেওয়ার ব্যবস্থা হবে। হাসপাতালে ভর্তি হবে, সরকার থেকে খাওয়ারের ব্যবস্থা হবে, উন্নত মানের খাবার দেওয়া হবে, বাড়ি থেকে পয়সা এবং খাবার নিতে হবে না। এই ব্যবস্থার মধ্য দিয়ে স্বাস্থ্য পরিষেবার একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়া হবে। ঔষধের দাম কারখানার মালিকরা যেমন খুশি তেমন, মাসের পর 2 মাস পর 3 মাস পর যেমন খুশি তেমন দাম বাড়াবেন, চলবে না। এবং দেখা যাচ্ছে বাজারে 2 নম্বর ওষুধ আসছে, ধরা পড়লে পর সেই ফ্যাক্টরি সেই কারখানা বন্ধ করে দেওয়া হবে, মালিককে জেলখানায় ঢুকানো হবে। ওষুধের দাম যেমন খুশি তেমন বাড়ানো যাবে না। সরকার, কেন্দ্রীয় সরকার ঔষধের দাম নির্ধারণ করে দেবেন, পদ্ধতি ঠিক করে দেবেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বিকল্প যে সরকারটা বিজেপিকে পরাস্ত করে দিল্লিতে আমরা আনতে চাই বলে আহ্বান করেছি, এই কাজগুলো আমরা সেখানে করতে চাই। সাধারণ কয়েকটা বিষয় এখানে বললাম। সঙ্গে সঙ্গে সংবিধান রক্ষা করতে হবে, গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। 5 বছর পর পর ভোট হবে, যারাই ভোটে অংশগ্রহণ করবেন স্বাধীনভাবে ভোটে তারা অংশগ্রহণ করবেন। শাসক দল এক রকমের সুযোগ, বিরোধী দল আরেক ধরনের অবস্থা, যেটা আমি উল্লেখ করলাম। শান্তিরবাজারের ঘটনা, ঋষভকের ঘটনা গতকালকের, এই ত্রিপুরার বিভিন্ন জায়গায় এটা আরম্ভ হয়েছে, হবে, হতে থাকবে এই ভোট শেষ হওয়া পর্যন্ত। এটা কেন হবে? এটা বন্ধ করতে হবে। ধর্মনিরপেক্ষতা, ধর্ম যার যার তার তার, চাইলে ধর্ম করবেন, না হলে করবেন না। কিন্তু রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, সরকারের কোনো ধর্ম নেই, রাষ্ট্রের কোনো ধর্ম নেই। প্রধানমন্ত্রীর ধর্ম থাকলে বাড়িতে করবেন, রাষ্ট্রপতির ধর্ম থাকলে বাড়িতে করবেন, বাড়ি গিয়ে করতে পারবেন না। এটা সংবিধান তাকে এই সুযোগ দেয়নি। কারণ আমাদের দেশের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নানা ধরনের ধর্মের লোক আছে। কাজে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তিনি গিয়ে তার ধর্মের উপাসনা করবেন প্রকাশ্যে, এটা সাধারণ মানুষকে প্রভাবিত করবে, দেশের ঐক্য সংগতি নষ্ট হবে এবং আমাদের সার্বভৌমত্ব বিনষ্ট হবে। এটা করা যাবে না। এটা ভাঙছে, প্রধানমন্ত্রী ভাঙছেন এটা। কাজে এগুলি বন্ধ করতে হবে। কাজে এই প্রশ্নে এই কথাগুলো বলে এই 28টা 27টা রাজনৈতিক দল একটা জায়গায় এসছে। তারা এই পরিস্থিতিতে আমরা যেটা লক্ষ্য করছি, ভারতবর্ষের 35টা রাজ্য আছে, 28টা পূর্ণ রাজ্য আর 7টা হচ্ছে ইউনিয়ন টেরিটরি। এই 28টার সাথে মিলে 35 আসন হচ্ছে আপনার 543। সরাসরি ভোটের মধ্য দিয়ে তারা নির্বাচিত হন। আর 7টা পোস্ট খালি আছে, এগুলো মনোনীত করেন, রাষ্ট্রপতি মনোনীত করেন। অর্থাৎ যারা প্রতিনিধিত্ব করতে পারেনি কিন্তু তাদের পার্লামেন্টে যাওয়া দরকার, এরকম অংশের থেকে 7 জনকে বাছাই করে সেখানে রাষ্ট্রপতি মনোনয়ন দেন। অবশ্যই এটা সরকার যারা চালান তাদের পরামর্শের ভিত্তিতে হয়, কিন্তু এটা গণতান্ত্রিক পদ্ধতি চলে আসছে আমাদের সংবিধানে। এখন এই 35টা রাজ্যের মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি, ইন্ডিয়া ব্লক যখন তৈরি হলো আজ থেকে কয়েক মাস আগে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথা খারাপ হয়ে গেছে। 2014-তে তো জিতলাম, ভালো ভালো কথা বলে, কিন্তু 2019-এ সরকারের থেকে ভোট করতে গেলাম, 14-তে যা বলেছিলাম কিছুই তো করেনি। নতুন আর একটা কর্মসূচি বলতে হবে, মানুষ জানতে চাইছে কি করলাম, এগুলি তো হলো না। এই যে যেগুলি প্রতিশ্রুতির কথা বললো, কোথায় চাকরি, কোথায় 12 লক্ষ করে টাকা, কোথায় আড়াই গুণ কৃষকের মজুরি, কোথায় শ্রমিকের মজুরি দ্বিগুণ, কোথায় কর্মচারীর বেতন ভাতা বাড়ার প্রশ্ন, বরং উল্টো আক্রমণ হচ্ছে। কাজে এগুলি কি কৈফিয়ত দেবেন? এরকম জায়গায় আপনার কাশ্মীরে একটা আক্রমণ হলো সন্ত্রাসবাদীদের হাতে, 42 জন আমাদের সিআরপিএফ মারা গেলেন। তাদের মৃতদেহ কাঁধে নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে বিজেপি দল সেখানে মুসলমানদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে একটা আবহাওয়া তৈরি করে অমুসলমান যারা সেই ভোটারদের একটা অংশকে নিজের দিকে টেনে নিয়ে পরাজিত হতো 19-এর লোকসভা নির্বাচনে, সরকারটা বাঁচিয়ে রাখে। কিন্তু এরপর থেকে এই ভারতবর্ষে যা যা ভোট হয়েছে, বিভিন্ন বিধানসভার ভোট, লোকসভার শূন্য পদের ভোট, কোনো কোনো জায়গায় নগরের ভোট, এগুলির ফল বিজেপির জন্য ভালো হয়নি।
কারণ কাজ তো ঠিক মতো করছে না। কাজেই এই যে 27-28 দল এক হয়ে গেল, প্রধানমন্ত্রী বিশ্বাসই করতে পারেননি যে এরা এভাবে এক হয়ে যাবে। কাজেই এটাকে ভেতর থেকে বাইরে থেকে ভাঙবার জন্য, দুর্বল করার জন্য নানা কায়দায় ষড়যন্ত্র চক্রান্ত করতে শুরু করে। আমি সময় সংক্ষেপ করে আমার বক্তব্য শেষ করব, তার জন্য যেটা বলছি, এত কিছু করেও এখন যেটা দেখা যাচ্ছে এই 26টা 27টা রাজনৈতিক দল একটার পর একটা রাজ্যে তারা আসন সমঝোতা করছে। সবচেয়ে বড় আসন যে রাজ্যে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, 80টা আসন। এবার উত্তরপ্রদেশের 80 আসনের মধ্যে এই 19-এর নির্বাচনে বিজেপি 66 আসনে জিতেছিল। এবার তো 80টা আসন 3-4টা রাজনৈতিক দলের মধ্যে যারা ইন্ডিয়া ব্লকে আছে, এবং সেখানে প্রধান দল সমাজবাদী পার্টি অখিলেশ যাদব, তার নেতৃত্বে সেখানে 3-4টা দলের মধ্যে আসন ভাগ বটোয়ারা করে তারা বলছেন ঠিক আছে। বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। উত্তরপ্রদেশে আসন বেশি না পেলে দিল্লিতে তো সরকার করা যাবে না। গতবারও জয়, তারা 303টা আসন পেয়ে সরকার তৈরি করলো, 66টা আসন উত্তরপ্রদেশ থেকে গেছে। তারা বুঝে গেছেন এবার তো 66 আসন পাওয়া যাবে না। এই সব দলগুলো একটা জায়গায় চলে এসছে। গতবার তো তাদের মধ্যে নানা বিভাজন তৈরি করেছিলাম, করে আমরা এতগুলো আসন পেয়েছি, এবার তো পাবো না, মাথা খারাপ হয়ে গেছে। তারপরে রাজ্য মহারাষ্ট্র, 48টা আসন। পরশুদিন পর্যন্ত 42টা আসনের মীমাংসা হয়েছে, আরো 6টায় মীমাংসা হচ্ছিল না। কালকে দেখা গেল এই 6টারও মীমাংসা হচ্ছে। 48টা আসনে 3টা প্রধান রাজনৈতিক দল বিজেপি ছাড়া, তার সঙ্গে যারা দল ভেঙে গেছেন বিশ্বাসঘাতকরা, তাদের বাদ দিয়ে এই 3টা রাজনৈতিক দলের মধ্যে তারা ভাগ করে নিয়েছেন, তারা মাঠে নেমে পড়েছেন। বিহার 40টা আসন, এটাতেও সেখানে বামপন্থী 3টা রাজনৈতিক দল, আরজেডি বলে একটা দল, কংগ্রেস দল, এই 5টা দল, তাদের মধ্যে 40টা আসন ইতিমধ্যে তারা বন্টন করে নিয়েছেন, তারা মাঠে নেমে গেছেন। তামিলনাড়ু 39টা আসন, ডিএমকে হচ্ছে মূল প্রধান শক্তি, তার সঙ্গে আছে আরো 3-4টা রাজনৈতিক দল, বামফ্রন্ট আছে 2টো, সিপিআইএম সিপিআই, আর ওখানে কংগ্রেস দল আছে। এদের মধ্যে আসন ভাগ করে নিয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম ঘোষণা করে দিয়ে তারা মাঠে নেমে গেছেন। দিল্লিতে 7টা আসন, গতবার লোকসভা নির্বাচনে একদিকে আপ লড়েছে, আরেকদিকে কংগ্রেস লড়েছে, মাঝখান দিয়ে এই উভয়ের ভাগাভাগির সুযোগ নিয়ে বিজেপি 7টাই জিতে গেছে। এবার আপ এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়েছে, আপ লড়বে 4টায়, কংগ্রেস লড়বে 3টায়। এখন বিজেপি বুঝছে যে তারা তো সেখানে একটা আসনও পাবে না, সমঝোতা হয়ে গেছে। হরিয়ানাতে 20টা আসন সমঝোতা হয়েছে, রাজস্থানে সেখানেও প্রায় 28টা 29টা আসন, সেখানেও সমঝোতা হচ্ছে। আমি কথাগুলি বলছি, ধীরে ধীরে যেটা দেখা যাচ্ছে একটার পর একটা বড় বড় যে রাজ্যগুলো যেখানে 20, 25, 40 এই ধরনের আসন আছে, সেগুলো ধীরে ধীরে সেখানে সমঝোতা হয়ে এই ইন্ডিয়া ব্লক এগিয়ে চলেছে। ফলে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। তারা কোন প্রতিশ্রুতি, তাদের ভারতবর্ষের মানুষ এই 10 বছরের শাসনের অভিজ্ঞতার ভিত্তিতে তৃতীয়বার যদি মানুষকে প্রলুব্ধ করবার জন্য কোনো প্রতিশ্রুতি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে, মানুষ যেটা গ্রহণ করবে না, এটা এরা বুঝতে পারছে, এটা এরা বুঝতে পারছে। যুবকরা আস্তে আস্তে তাদের সঙ্গ ছাড়তে শুরু করেছে, তারাই সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরায় 2টো আসনের নির্বাচন, লোকসভার 2টো আসন আমাদের, পূর্ব আসন সংরক্ষিত উপজাতিদের জন্য, পশ্চিম আসন সবার জন্য উন্মুক্ত। আমরা 1952 সাল থেকে ত্রিপুরায় নির্বাচন হচ্ছে, তখন সিপিআইএম তৈরি হয়নি, কমিউনিস্ট পার্টির তরফ থেকে 2 জন, একজন দশরথ দেব, একজন বীরেন দত্ত। ত্রিপুরার পুরনো আদি কমিউনিস্টদের মধ্যে বীরেন দত্ত অন্যতম, যে 5-6 জনকে নিয়ে কমিউনিস্ট পার্টির ইউনিট তৈরি হয়েছিল, কুমিল্লার সঙ্গে যোগাযোগ করে অবিভক্ত ভারতে কাজ করছিল, তার মধ্যে অন্যতম বীরেন দত্ত। এই বীরেন দত্তদের প্রভাবেই দশরথ দেব গণমুক্তি পরিষদকে সঙ্গে নিয়ে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে নিজেরা যুক্ত হন। দশরথ দেব পরবর্তী সময় ত্রিপুরার অবিসংবাদী কমিউনিস্ট নেতা হন। তাহলে এই প্রথম যে নির্বাচন 52-এর, দশরথ দেব এবং বীরেন দত্ত তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন কোনো আসন সংরক্ষিত ছিল না। দশরথ দেব তখন তার মাথার জন্য 10,000 টাকা ঘোষণা করেছে সরকার, লুকিয়ে
নমিনেশন পেপার নিজে গিয়ে সাবমিট করতে পারেননি। ভোটার তালিকায় তার নাম দশরথ দেব বর্মার জায়গায় দেব উঠেছে, বর্মা বাদ গেছে। এটা সংশোধন করতে গেলে ধরা পড়ে যাবে। এই দেব দিয়েই নমিনেশন পেপার সাবমিট করেন এবং পরবর্তী সময়ে যখন এটা ব্যাখ্যা করে বললেন আপনি দেব বর্মার জায়গায় দেব কেন, উল্টো বিকৃতভাবে এটা কমিউনিস্ট বিদ্বেষী যারা তারা প্রচার করার চেষ্টা করছিল, দশরথ দেব ব্যাখ্যা দিয়ে বললেন আমি তখন দেবের জায়গায় দেব বর্মা বসাতে গেলে আমি তো জেলখানায় যেতাম, আমার মুন্ডুচ্ছেদ হতো, 10,000 টাকা পুরস্কার ঘোষণা, কোথায় ভোট। কাজে এই জায়গায় আমি লুকিয়ে থেকে ভোট জয়ী হয়েও গাড়িতে করে যেতে পারছি না প্রকাশ্যে, লুকিয়ে 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 লুকিয়ে। পশ্চিমবাংলার একজন ডাক্তার, বড় ডাক্তার, তিনি চীনে গিয়েছিলেন, সেখানকার লড়াইয়ে সাহায্য করার জন্য ডাক্তার হিসেবে আমাদের ত্রিপুরায় এসেছিলেন। তিনি দায়িত্ব নিয়ে তাকে দিল্লিতে পৌঁছান এবং পার্লামেন্টের মধ্যে ঢুকান। তিনি ঢুকে বলছে আমার নাম দশরথ দেব, আমি সাংসদ, ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছি। তাহলে সংসদ হওয়া কেউ অপরাধ? জওহরলাল নেহরু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছেন কমিউনিস্ট পার্টি মানুষের জন্য কাজ করি, লড়াই করি, নির্বাচনে দাঁড়িয়েছি, মানুষ ভোট দিয়েছেন, আমি জয়যুক্ত হয়েছি, তারপরেও আমি প্রকাশ্যে আসতে পারবো না, মামলা চলবে। কোন দেশে আছে আসবে, কিসের স্বাধীনতা? জওহরলাল নেহরুর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছেন দশরথ দেবের বিরুদ্ধে যত মামলা আছে আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা করছি সমস্ত মামলা বাতিল করা হলো, সমস্ত মামলা তুলে নেওয়া হলো। সবাই জানে না, এই হচ্ছে ঘটনা। তাহলে তার পরবর্তী সময়ে আসন সংরক্ষিত হয়, একটা ট্রাইবেল, একটা সাধারণ। সিপিআইএম হয়, প্রথম থেকে এখানে লড়াই করছে সিপিআইএম, দুটোতে। কংগ্রেসও তারাও প্রথম থেকে দুটো আসনে লড়াই করছেন, তারা তাদের মতো, আমরা আমাদের মতো। এবং এটা তো ঘটনা, ত্রিপুরার মানুষ যারা রাজনীতির ইতিহাস জানেন, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম, সিপিআইএমের বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস। কিন্তু আমাদের এই লড়াই রাজনীতির লড়াই, দৃষ্টিভঙ্গির লড়াই, কর্মসূচির লড়াই, বিকল্প পথের লড়াই। আজকে যে নোংরামি চলছে এই নোংরামি না। যাই হোক, এবারকার নির্বাচনে কংগ্রেস একটা আসনে দাঁড়াবেন, তারা ঠিক করেছেন, আমরা সমর্থন করেছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। সিপিআইএম একটা আসনে দাঁড়াবেন, কংগ্রেস সমর্থন করেছে, পূর্ব আসনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থীকে সমর্থন করবেন। আমরা বামফ্রন্টের মধ্যে কথা বলেছি, আমাদের বামফ্রন্টের বন্ধুরা আমাদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। সবটা মিলিয়ে এই যে 8 পার্টির কথা বললাম, তারা একটা জায়গায় এসে যার যেখানে যার শক্তি আছে এই দুই কেন্দ্রে, একটাতে কংগ্রেসকে, একটাতে সিপিআইএমকে তারা সমর্থন করবে। এখন আমরা যেটা লক্ষ্য করছি, বিশেষ করে আমাদের যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত অথবা গণমুক্তি পরিষদ করেন, তারা প্রথম থেকে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে গিয়ে কাস্তাতুরি তারা চিহ্ন ছাড়া আর কিছু চিনেন না, অন্য কোনো দল টল নাই। গিয়ে চোখ কান বন্ধ করে ওইটা খুঁজে ওখানটাই সিল অথবা ওখানে টিপ। এখন যখন এই প্রশ্ন যাচ্ছে, কেউ কেউ বলছেন আরে হাত চিহ্নে কে করে ভোট দেব, দিতে হবে তো। এবারকার পরিস্থিতি তো অন্যরকম, দেশ রক্ষার জন্য নির্বাচন, সংবিধান রক্ষার জন্য নির্বাচন, নির্বাচন ভবিষ্যৎ দিনে করা যাবে কিনা এটাকে নিশ্চিত করার জন্য নির্বাচন, ভোট হবে কিনা এটার জন্য নির্বাচন, যার যার ধর্ম তার তার এই অধিকার ভোগ করতে পারবেন কিনা এটার জন্য নির্বাচন। সব ছেলে মেয়ে স্কুলে কলেজে পড়তে পারবে, গরিব হলে একরকম, ধনী হলে আর একরকম, এটা থাকবে না। সবার পড়ার অধিকার, জন্মগত অধিকার, এটাকে মজবুত করার জন্য নির্বাচন। কর্মক্ষম, কর্মপ্রার্থী, শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, কাজ চায়, ভিক্ষাবৃত্তি করে বাঁচতে চায় না, লেখাপড়া শিখে নেই বলে কোনো সম্মানবোধ না, এরকম না। লেখাপড়া কম শিখেছে কিন্তু মানুষ সম্মান বোধ নিয়ে পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে রোজগার করে বেঁচে পড়তে থাকতে চায়। তাদের কাজের নিশ্চয়তা হবে কি হবে না, এর সাথে এবারকার নির্বাচন যুক্ত। ভারতবর্ষ আমরা যে গণতান্ত্রিক পরিমণ্ডলের মধ্যে যার ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে মিলেমিশে আছে, যার যার দল শেষে করছে, যার যার ধর্ম শেষে করছে, এটা থাকবে কি থাকবে না এটা নির্ভর করছে এবারকার নির্বাচনে। এই নির্বাচনে এটা থাকবে কি থাকবে না এটা কে নির্ধারণ করবে? যদি বিজেপি আসে এগুলি থাকবে না, শেষ করে ফেলবে।
কারণ এই 10 বছরে ধীরে ধীরে এই রাস্তায় তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং তারাই স্লোগান দিয়েছে এবারের নির্বাচনে 400 আসন জিততে হবে। 370 বিজেপি একলা, আর বাকি 30টা তাদের সঙ্গে যে আরো 30টা 21টা দল আছে তারা, অর্থাৎ অধিকাংশই তারা। এটা কেন? এটা করতে পারলে পর সংবিধান পাল্টে এমন একটা সংবিধান তৈরি করবেন, এই যে অধিকারগুলির কথা বলছি এগুলো সমস্ত ধূলিসাৎ করবে, মাটির সঙ্গে মিশিয়ে দেখবে। তাদের ইচ্ছা মতো পূবকে পশ্চিম, পশ্চিমকে পূব, সূর্যকে চাঁদ, চাঁদকে সূর্য, আমকে কাঁঠাল, কাঁঠালকে আম বলবে, এটাই মানতে হবে। এর বিরুদ্ধে যে কথা বলবে তার জায়গা হবে জেলখানায়। এর বিরুদ্ধে যারা কথা বলছেন পরাস্ত করবার জন্য মুখ্যমন্ত্রী দিল্লির তাকে জেলখানায় ঢুকিয়ে রেখেছে, ঝাড়খণ্ডের তাকে জেলখানায় ঢুকিয়ে রেখেছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন মানে সরকারের, অবিজেপি সরকারের নানা মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সমস্ত মামলা উপস্থিত করে তাদেরকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ত্রিপুরায় আমরা তো প্রত্যক্ষ করছি এই 6 বছরের মধ্যে কি চলছে। তাহলে এদেরকে তো পরাস্ত করতে হবে। সিপিআইএম দেখেছে আমরা একটা তো লড়তেই পারি, লড়া যায়, কিন্তু কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে লড়তে পারে, লড়া যায়। তাহলে আমরা দুই পক্ষ যদি 2জন প্রার্থী দাঁড় করাই আর বিজেপি যদি 1জন প্রার্থী দাঁড় করায়, তাহলে বিজেপির বিরুদ্ধে ভোট আমাদের 2 দলের মধ্যে ভাগ হবে। বিজেপি কম ভোট পেয়েও জিতে পেরিয়ে যাবে, সারা দেশে তাই হবে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে আমরা একটা জায়গায় আসলাম যে না, এই ভোটটা ভাগ হতে দেওয়া যাবে না, এই নির্বাচনে এটা ঠেকাতে হবে, আটকাতে হবে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিপিআইএমের লোকদের যেমন হাত চিহ্নে ভোট দিতে হবে পশ্চিম আসনে আশিস শাহর জন্য, আবার কংগ্রেসের লোকদেরও পূর্ব আসনে কাস্তাহতরি তারকা চিহ্নে রাজন নরিয়ানকে হাত চিহ্নের পরিবর্তে ভোট দিতে হবে। কাজে একলা সিপিআইএমের লোকরা হাত চিহ্নে ভোট দিচ্ছে না, কংগ্রেসের লোকরাও তো কাস্তাহতরি তারকা চিহ্নে ভোট দিচ্ছে। এই ভাবনা, চিন্তা, অনুভূতি, বিশ্লেষণ, পরিস্থিতির প্রয়োজনে দেশের সাথে সম্পর্ক রেখে সারা দেশে যে আওয়াজ উঠেছে, তার জন্য আমাদের ত্রিপুরায় সিদ্ধান্ত নিতে হয়েছে। যাদের মধ্যে এখনো বিভ্রান্তি আছে, আপনাদের পার্টির প্রতি যে অনুরাগ, তার প্রতি যে আস্থা, তার প্রতি যে শ্রদ্ধা, এই নির্বাচনী প্রতীক মানে তো লড়াইয়ের প্রতীক, তার প্রতি যে আপনার গভীর শ্রদ্ধা, এটাকে আমি সালাম জানাই, অসীম শ্রদ্ধা জানাই আপনার এই অবস্থানের জন্য। কিন্তু কোন রাজনৈতিক পরিস্থিতিতে, কি কারণে, কি লক্ষ্যে, কি উদ্দেশ্যে এই কৌশল পার্টিকে গ্রহণ করতে হলো, এটা কিন্তু উপলব্ধি করতে হবে। এখানে আবেগের দ্বারা চললে শত্রুর সুবিধা হয়ে যাবে। আপনি যদি ঠিক করেন না, ঠিক আছে তোমরা দিতে দাও, আমি যাব না, আমি তো হাত চিহ্নে ভোট দিতে পারবো না, তাহলে কি দাঁড়াবে? সিপিএমের একটা ভোট কমবে। সিপিএমের ভোট কমা মানে তো এখন আশিস বাবুর একটা ভোট কমবে, আশিস বাবুর একটা ভোট কমা মানে তো বিজেপির একটা ভোট বাড়লো। তাহলে সুবিধা কার হলো? বিজেপির হলো। চান আপনি এটা বোঝার চেষ্টা করতে হবে। অভিমান করার সুযোগ নেই, আবেগের দ্বারা চললে চলবে না। কিন্তু পার্টির প্রতি যে আপনার ভালোবাসা, তার প্রতি যে আপনার অনুরাগ, তার প্রতি যে আপনার আস্থা, শ্রদ্ধা, এটাকে আমি 1000বার সালাম জানাচ্ছি। কিন্তু এর অর্থ এই না যে আমরা পার্টি তুলে দিচ্ছি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থাকছে, বামফ্রন্ট থাকছে, কংগ্রেসও তার পার্টি তুলছে না, তার পার্টি থাকছে। আদর্শের লড়াই, নীতির লড়াই, কর্মসূচির লড়াই, বিকল্প পথের লড়াই, এ তো চলবে, চলতে থাকবে। কিন্তু এই পরিস্থিতিতে দেশকে বাঁচাতে না পারলে এই লড়াইগুলি করতে পারবো না আমরা। এর আগেও হয়েছে 77 সালের লোকসভা নির্বাচনে যারা জরুরি অবস্থা করেছিলেন তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা পুনঃস্থাপন করতে হবে। সবাই এক হয়েছে। স্বাধীনতার পর প্রথম নতুন ধরনের সরকার দিল্লিতে হয়েছে। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী, যারা খবর রাখেন তারা জানেন। তারপর ভিপি সিং, দেবেগৌড়া, ডক্টর মনমোহন সিং, মাঝে আরো 1-2 জন আছে। এই সবাই এক কাট্টা হয়ে যারা ক্ষমতায় বসে জনগণের অধিকারগুলি হরণ করছিলেন, লুটেরাদের সাহায্য করছিলেন, কালোবাজারিদের সাহায্য করছিলেন, মুনাফাখোরদের সাহায্য করছিলেন, দেশকে যারা ঠকাচ্ছেন, হ্যাঁ তাদেরকে সাহায্য করছিলেন, তাদেরকে ক্ষমতাচ্যুত করে এদেরকে বসাবার ক্ষেত্রে এবারই প্রথম
আমরা একটা জায়গায় এসেছি ঘটনা কিন্তু তা না, এর আগেও কিন্তু আমরা একটা জায়গায় এসেছি, এবং এগুলো ভুল পদক্ষেপ ছিল ঘটনা তা না। কাজে সেই প্রেক্ষাপটে আজকের পরিস্থিতিতে দেশের বুকে যে একদলীয় স্বৈর শাসন, ফ্যাসিস্ট সুলভ শাসন কায়েম করার লক্ষ্য নিয়ে বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে, এর থেকে দেশ রক্ষা হবে। দেশ রক্ষা হলে ত্রিপুরা বাঁচবে, ত্রিপুরা বাঁচলে আপনার দক্ষিণ ত্রিপুরা বাঁচবে, দক্ষিণ ত্রিপুরা বাঁচলে আপনার এলাকা বাঁচবে, তারপরে তো সিপিএম বাঁচবে, তারপরে আপনি বাঁচবেন, আপনার ছেলে মেয়ে বাঁচবে। কাজে এই জায়গায় অভিমান আবেগের দ্বারা চললে চলবে না। আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আমার মা বাবার বয়সী, আমার দাদু দিদিমার বয়সী, তাদের উদ্দেশ্য করজোড়ে বলবো, আমার সমবয়সী যারা, তাদের মধ্যে যদি বিভ্রান্তি থাকে তারা এর থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করবেন। আমার সাথে কম বয়সী যারা, তাদেরকে উল্টো পাল্টা পথে নেওয়ার তো চেষ্টা আছে, তারা নিশ্চয়ই এই আলাপ আলোচনা শোনার পর উপলব্ধি করবেন। ফলে সবার কাছে আবেদন থাকবে, সময় মাঝখানে বেশি নাই, যেখানে এখনো বিভ্রান্তি আছে আপনারা যাবেন। শুনলেন তো সব কথা, কিছু তো গোপন করে নিও, সহজ সরল ভাষায় সহজ বুদ্ধ ভঙ্গিতে বিষয়টা উপস্থিত করার জন্য আমাকে বলা হয়েছিল, আমি চেষ্টা করলাম, কতটা আমি পেরেছি আমি জানি না। এটার ভিত্তিতে বাড়িতে যান, নিজেরা কথা বলুন, ছেলে মেয়ে স্ত্রীর সাথে কথা বলুন, স্ত্রী স্বামীর সাথে কথা বলুন, বাড়ির ভাড়াটিয়াদের সাথে কথা বলুন, পাড়ার অন্য পরিবারের সঙ্গে কথা বলুন, গ্রামের মধ্যে যে 20, 25, 50টা পরিবার আছে আস্তে আস্তে তাদের সঙ্গে কথা বলুন। আরও 6 দিন 7 দিন সময় আছে, কম সময় না। একটা জায়গায় বসুন, একসাথে বসে আধ ঘন্টা 40 মিনিট 45 মিনিট নিজেদের মধ্যে ভাব বিনিময় করে, কত বিধানসভার নির্বাচন, 23-এর নির্বাচন, সবাই ভোট দিতে পারেননি আপনারা, এই নির্বাচনে আর যাতে ভোট হরণ করতে না পারে তার চেষ্টায় সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দিতে যেতে হবে। পারবেন, এদেরকে হারানো যায়। দেশের নির্বাচনে কিন্তু বিজেপিকে আপনারা হারিয়ে দিয়েছেন। আর 51 থেকে মাত্র ভোট পেয়েছে 39টা আসল ভোট না, তার মধ্যে 15 থেকে 17টা ভোট জবরদস্তির ভোট। এরা যদি ভোট দিতে যেতে পারতেন তারা বিজেপিকে ভোট দিতেন না। তার জন্য এদেরকে যেতে না দিয়ে তাদের ভোট বিজেপির মস্তান বাহিনী টাকার বিনিময়ে যাদেরকে ব্যবহার করছে ভোটের সময় তারা দিয়েছে। ফলে এই সংখ্যা নিয়ে তাদের 39 ভোট, আসলে তাদের ভোট 22 থেকে 25। এই 1 বছরে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে, দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, মানুষের মধ্যে খুব আরো বাড়ছে। কাজে এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা এই পার্লামেন্ট ইলেকশনে, এখানে আশিসবাবু, ওখানে আমাদের যে রাজেন্দ্র রিয়াং, দুজনকে জয়যুক্ত করার জন্যে বাকি সময়টা কাজে লাগাতে হবে। এবং আপনারা উদ্যোগ গ্রহণ করবেন এই বিশ্বাস নিয়ে আপনাদের প্রতি আবেদন জানিয়ে। আমার আগে দুজন বক্তৃতা করেছেন, ভালো বক্তৃতা করেছেন, আমি উল্লেখ করেছি। আমিও এতটা সময় নিয়ে বলতে হবে আমি ভাবিনি, কিন্তু আমি বললাম, আপনারা শুনছিলেন। তার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ মিটিংকে আর লম্বা করা যাবে না। আমি আর কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। এবং কাল বাদে পরশু, কাল তো চৈত্র সংক্রান্তি, আজকে তো ঈদ গেছে, ঈদ উল ফিতর। দেশের কোথাও কোনো গোলমাল হয়েছে কিনা জানি না, কিন্তু সংখ্যালঘু অংশের মানুষ নারুণ সংকোচের মধ্যে, সংশয়ের মধ্যে এই দিন পালন করেছেন। ত্রিপুরা এরকম ছিল না। ঈদের উৎসব শুধু মুসলমানদের ছিল না, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার। বিজেপি সরকার আসার পর এগুলো বন্ধ। তো কালকে চৈত্র সংক্রান্তি, পরশু দিন হচ্ছে আপনার বাংলা নববর্ষ। যাই হোক, আমার আগে পরীক্ষিত বলছিল এই আজকের দিনে, কালকের দিনে হাজার হাজার মানুষ আমাদের এই বাজারগুলিতে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভিড় জমাতেন। বামফ্রন্ট সরকার থাকতে এই সময়ে তাদেরকে কিছু অতিরিক্ত টাকা দিয়ে সাহায্য করতেন, রেগার কাজ বাড়িয়ে দিতেন, নগরের কাজ বাড়িয়ে দিতেন, উন্নয়ন দপ্তরের কাজ বাড়িয়ে দিতেন, হাতে পয়সা যেত। এই 3-4টা উৎসব যাতে সবাই একটা আনন্দের মধ্যে অবগাহন করতে পারেন, সেদিন একটু ভালো মন্দ খেতে পারেন, এই পয়সা দিয়ে তারা বাজারে যেতেন। বাজারই খালি পড়ে আছে, লোক নাই, জন নাই, রোজগার নাই, পয়সা নেই। এর মধ্যেও বলবো যাই আছে তা দিয়েই এই পয়লা বৈশাখ সবাই আনন্দে আপনারা প্রতিপালন করুন। এই আমার আকাঙ্ক্ষা, প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে অভিবাদন জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকুন।